পড়ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 30। বাড়ির বাইরে আসতে আসতেই আলভি মাহিদকে বলে, কিসের এত জরুরি তোর? চলো, গেলেই তো বুঝতে পারবে। কোনো কিছু প্ল্যান করিসনি তো আবার? প্ল্যান? কিসের প্ল্যান? কোনো প্ল্যান করিনি তো। মাহিদ আলভিকে নিয়ে এসে দাঁড়ায় বাগানে। ওদের দুজনের সামনে দাঁড়িয়ে আছে একজন যুবক। যুবকটাকে চিনতে খুব একটা সময় লাগে না আলভির। সারপ্রাইজ হয়ে গেছে ওকে দেখে। আলভিকে দেখে যুবকটা দুই হাত প্রসারিত করে হাসি মুখে বলে, সারপ্রাইজ বন্ধু। আলভি নিজেও দুই হাত প্রসারিত করে এগিয়ে গিয়ে নিজের স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরে খুশি হয়ে বলে, সত্যি সত্যি সারপ্রাইজড হয়ে গেছি বন্ধু। তুই না বললি আসবি না? তোর বিয়ে আর আমি আসবো না, সেটা কি করে হয়? কবে আসলি? রাতে এসেছি। ভাবি আর বাচ্চারা কোথায়? ওরা কেউ আসেনি, আমি একাই এসেছি। আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি তুই আসবি না। এতগুলো বছর পর তোর ফোন কল পেয়ে আমি শকড হয়ে গিয়েছিলাম। পরে যখন বললি তুই মায়াকে আবার বিয়ে করছিস, তখন তো আরো বেশি শকড হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আসতে পারবো না, তাই না করেছিলাম, কিন্তু কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারিনি। আমি 3 মাস বাংলাদেশে এসেছিলাম, এখন তো কোনোভাবেই অফিস থেকে ছুটি দেবে না। অনেক কাঠখড় পুড়িয়ে 1 সপ্তাহের জন্য ছুটি ম্যানেজ করেছি। তোকে বলিনি, ভাবলাম সারপ্রাইজ দেব। ভেতরে আয়, বাকিরা কখন আসবে? শাফিন আসতে পারবে না, রানা আর তাজ বিকেলে আসবে। তোর কলেজের ফ্রেন্ডরা? ওদের কারো নাম্বার বা ঠিকানা জোগাড় করতে পারিনি। ওরা তো ভাড়া থাকতো, কলেজ শেষ করে অন্য কোথাও চলে গেছে। আগের নাম্বারগুলোও নেই আমার কাছে। ও চল, বাড়ির সকলের সাথে দেখা করি। রিমন আলভির সাথে বাড়ির ভেতরে প্রবেশ করে। রিমনকে দেখে বাড়ির সবাই খুশি হয়। স্কুলে পড়ার সময় রিমন প্রায় সময় আলভির সাথে এই বাড়িতে আসতো। সেই সুবাদে বাড়ির সকলের সাথেই বেশ ভালো সখ্যতা আছে রিমনের। আসরের নামাজ শেষ হতেই আলভিকে হলুদ লাগানোর তোড়জোড় শুরু হয়। হলুদ রঙের পাঞ্জাবি পরে সকল যুবকরা। আলভি তৈরি হয়ে আয়নায় নিজেকে দেখে নেয়। হলুদ পাঞ্জাবিতে বেশ ভালো লাগছে দেখতে। হই হই করে সবাই ছাদের দিকে এগিয়ে যাচ্ছে। মাহিদ হলুদের ডালা নিয়ে আসে। ডালার উপর লাল রঙের একটা নতুন গামছা ছিল। আলভির নানা গামছাটার ভাঁজ খুলে আলভির গলায় 2 পাশ দিয়ে ঝুলিয়ে দেন। আলভি নাক মুখ কুচকে গামছাটার দিক তাকিয়ে রইল। গলায় গামছা ঝুলিয়ে দিলে কেন? নতুন জামাই নতুন গামছা ছাড়া জামাই ফিল আসবে নাকি? এখন না মনে হচ্ছে তুমি জামাই? এতক্ষণ তো সবাইকে একই রকম লাগছিল, বোঝাই যাচ্ছিল না কে জামাই। আলভি ভাব নিয়ে গামছাটার এক পাশ ওপর কাঁধের উপর তুলে দেয় প্যাচ দিয়ে। ভাইয়া চলো, এখন দেরি হয়ে যাচ্ছে, মাগরিবের আজান দিয়ে দেবে আবার। সবাই আগায় ছাদের দিকে। মাহিরের বাপ চাচাকে ডাকতে যায়। ওনারা বাড়ির বাইরে ডেকোরেশনের ওখানে রয়েছে। মাহিদকে থামিয়ে ডালার উপর থাকা ছোট বাটি থেকে একটু হলুদ হাতে তুলে নেয় সকলের অগোচরে। মাহিদ বলে, হলুদ নিলে কেন? আলভি মাহিদের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে আস্তে করে বলে, তোর বোনকে হলুদ লাগিয়ে আসছি, তোরা যা। বলে পেছন থেকে মায়ের রুমের দিকে এগিয়ে আসে। মায়ের রুমের ভেতর থেকে মেয়েদের হুহা হাসির শব্দ ভেসে আসছে। আলভি রুমের ডোরে নক করে। মেয়েদের হাসি বন্ধ হয়ে যায়। গলা খাকারি দিতেই সবাই বুঝতে পারে আলভি এসেছে। ডোর খুলে দেয় নাদিরা। আলভি নাদিরার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, সবাইকে রুম থেকে বের হতে বলো। 1 মিনিটের মধ্যে পুরো রুম খালি হয়ে যায়। আলভি ভেতরে এসে ভেতর থেকে ডোর লক করে দেয়। মায়ের দিকে ঘুরে দাঁড়ায়। মায়াকে হলুদের জন্য সবুজ পেরে হলুদ রঙের শাড়ি পরানো হয়েছে। মেকআপ এখনো বাকি। শুধু হলুদ রঙের শাড়িতেই অনেক সুন্দর লাগছে দেখতে। মায়া আলভির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আলভি ধীর পায়ে মায়ের সামনে এসে দাঁড়ায়। বাম হাতে মায়ের কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। মায়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আর মাত্র 1 রাতের অপেক্ষা মায়া পড়ি। মায়া লজ্জায় এলোমেলো দৃষ্টি ফেলে বলে, ছাড়ো, এখানে এসেছো কেন এখন? আমার পরীকে হলুদ লাগাতে। ডান হাতের মুঠোয় রাখা হলুদ মায়ের সম্মুখ উঁচু করে ধরে। মায়ের গালে হলুদ লাগাতে নিলে মায়া থামিয়ে দিয়ে বলে, এমনিতেও ওরা সকাল থেকে খোঁচাচ্ছে আমাকে, এখন তুমি হলুদ লাগালে আরো খোঁচাবে। কার কত বড় সাহস আমার বউকে খোঁচায়? ছাড়ো। আলভি মায়াকে বলে, তুমি হলুদ নাও হাতে। কেন? নিয়ে আমার গালে লাগিয়ে দাও। মায়া একটু হলুদ নিয়ে আলভির গালে লাগিয়ে দেয়। হলুদ লাগানো গাল মায়ের গালের সাথে ঘষে মায়ের গালেও হলুদ লাগিয়ে দেয় আলভি। এখন এই হাতের টুকু কি করবো বউ? ফেলে দাও। ওহো, কি করবে তাহলে? তোমাকে লাগাবো। মায়াকে ছেড়ে দাঁড়ায়।
মায়া মাথা থেকে পা পর্যন্ত নজর বুলিয়ে নেয়। মায়ের কিছু বোঝা ওঠার আগেই শাড়ির একটা সেফটি পিন খুলে মায়ের পেটে পিঠে হলুদ লেপ্টে দেয় আলভি। এরকম হওয়ায় জমি স্থির হয়ে গেছে মায়া। হলুদ লাগানো শেষ করে সেফটি পিনটা আবার আগের মতো করে লাগিয়ে দেয়। রাতে দেখা হচ্ছে আবার। এখন সুন্দর করে সেজে রেডি হয়ে বসে থাকো আমার অপেক্ষায়। এখন কেন তোমার অপেক্ষায় বসে থাকবো? কারণ এখান থেকে তোমাকে আমি ছাদে নিয়ে যাব। মায়া কিছু বলে না। আলভি ডোর খুলে বেরিয়ে যায় রুম থেকে। আলভি চলে যেতেই সবাই আবার রুমে চলে আসে। মায়ের গালে হলুদ দেখে নাদিরা বলে, ভাইয়া তো দেখছি হেব্বি চালাক, সবার আগে হলুদ বউকে হলুদ লাগিয়ে চলে গেল। মায়ের ড্রেসিং টেবিলের সামনে এসে টুলের উপর বসে। এখন এদের খোঁচানো শুরু হয়ে যাবে আবার। যে যা খুশি বলুক, ও এক কান দিয়ে শুনবে, অন্য কান দিয়ে বের করে দেবে। ছাদে উঠে আসে আলভি। ওকে দেখে আলতাফ মাহমুদ বলে, গায়ে হলুদ তোমার, কিন্তু তুমি বাদে বাকি সবাই এখানে উপস্থিত হয়ে গেছে। আলভি বাপের দিকে তাকিয়ে থেকে স্টেজে গিয়ে উঠে বসে। প্রথমে সবাই ফটোশুট করতে ব্যস্ত হয়ে পড়ে। 3 ভাই একসাথে ফটো তোলে। রিমনকেও টেনে ওদের সাথে বসায়। আস্তে আস্তে সকলেই কম বেশি আলফির সাথে ফটো তোলে। এখন হলুদ লাগানোর পালা। প্রথমে হলুদ লাগান নাহার বেগম। ওনাকেও আলভি হলুদ লাগিয়ে দেয়। নাহার বেগম হলুদ লাগানো শেষে ছাদ থেকে নেমে যান আস্তে আস্তে। আলভির নানাও হলুদ লাগিয়ে দেন। শামসুন নাহার বেগমকে ছাদে আসতে বললে উনি ছাদে আসেননি। এখনো অহংকারে মাটিতে পা পড়তে চায় না ওনার। মায়া কথা বলতে গেলে উনি কথা বলেননি, সেজন্য আলভিও আর জোর করে ওনাকে নিয়ে আসেনি। আলতাফ মাহমুদ, আহনাফ মাহমুদ ওনারাও 2 ভাই হলুদ লাগিয়ে দেন। অতঃপর আস্তে আস্তে সবাই হলুদ লাগায়। হলুদ নিয়ে রীতিমতো ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে গেছে কে কাকে বেশি লাগাতে পারে সেটা নিয়ে। হলুদ পুরোপুরি শেষ হয়ে গেলে সবাই শান্ত হয়ে যায়। আলভি বিড়বিড় করে বলে, আর একটু হলেই 2য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছিল। হুড়োহুড়ির মাঝেই মাগরিবের আজান হয়। ছেলেরা সবাই ছাদ থেকে নেমে চলে যায়। মাগরিবের নামাজ শেষ হওয়ার পর মেয়েরা ছাদে আসতে শুরু করে। ছেলেদের বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছেন আহনাফ মাহমুদ। মায়াকে ছাদে নিয়ে যাওয়ার জন্য আলভি মায়ের রুমে আসে। আলভিকে দেখেই সবাই সাইড হয়ে দাঁড়ায়। আলভি মায়ের দিকে তাকায়, পূর্ণ দৃষ্টি মেলে। কাঁচা ফুল দিয়ে সাজানোর জন্য মায়ের সৌন্দর্য আরো অনেক বেড়ে গেছে। চোখ ফেরানো দায় ওই মুখশ্রী থেকে। মায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে আলভি যেন শ্বাস নিতেই ভুলে গেছে। আলভিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়ের বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়। নেশালো ওই দৃষ্টি যেন মায়াকে আলিঙ্গন করছে। নাদিরা আলভির মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, এভাবে দেখতে থাকলে তো রাত পার হয়ে যাবে। আলভি স্বাভাবিক হয়। এগিয়ে এসে মায়ের এক হাত মুঠো করে ধরে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। পুরোটা সময় ক্যামেরা বন্দি করে মাহিদ। ছাদে এসে মায়াকে স্টেজের উপর বসানো হয়। আলভি নিজেও বসে মায়ের পাশে। দুজনের ফটোশুট হয়। একের পর এক ক্যামেরা ক্লিক হতেই থাকে। দুজন দুজনকে মিষ্টি, পায়েস আর সাজিয়ে রাখা ফল তুলে খাওয়ায়। দুজন হাতে হলুদ নিয়ে দুজনের গায়ে ছোঁয়। প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি হয়। আলভি মান্তাসাকে নিজের কোলে নেয়। একটু একটু করে সাজিয়ে রাখা খাবারগুলো তুলে তুলে খাওয়ায়। খাওয়ানো শেষ করে একটু হলুদ নিয়ে মান্তাসার 2 গালে লাগিয়ে দেয়। মায়া নিজেও মান্তাসাকে খাইয়ে দিয়ে হলুদ লাগায়। আলভি মান্তাসাকে বলে, আম্মা তুমি আমাকে খাওয়াবে না, হলুদ লাগাবে না? লাগাবো তো, তাহলে লাগাও। মান্তাসা অদক্ষ হাতে মিষ্টি, পায়েস, ফল তুলে খাওয়ায় আলভিকে। মায়াকে খাওয়াতে গিয়ে পায়েস মায়ের থুতনিতে লেপ্টে দেয়। লেপ্টে দিয়ে হা করে হাসতে শুরু করে। ওর সাথে বাকি সবাই হেসে ওঠে। আলভি টিস্যু দিয়ে মুছে দেয় মায়ের থুতনি। আবার অদক্ষ হাতে হলুদ তুলে নিয়ে আলভি আর মায়ের গালে লেপ্টে দেয়। স্টেজ থেকে নেমে আসে আলভি। মান্তাসা মায়ের পাশেই বসে রইল। আলভি একটা চেয়ার নিয়ে স্টেজের এক পাশে বসে পায়ের উপর পা তোলে। অপলক তাকিয়ে থাকে মায়ের দিকে। একটু পর পর মায়া নিজেও তাকাচ্ছে আলভির দিকে। বড়র আগে হলুদ লাগিয়ে নিচে চলে যায়। মাহির আর মাহিদও মায়াকে হলুদ লাগায়। মেয়েদের খাওয়ানো, হলুদ লাগানো, ফটো তোলা সবকিছু শেষ হতে হতে এসার আজান হয়ে যায়। ছাদ থেকে নেমে যায় সবাই। মায়াকে মায়ের রুমে নিয়ে যায় ওর কাজিন বোনরা। আলভি ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ঐশী রহমান নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছেন। আলভি মায়ের পেছন পেছন মায়ের রুমে আসে। ছেলেকে পেছন পেছন আসতে দেখে কপাল ফ্রু কুঁচকে তাকান ঐশী রহমান। কিছু বলবে? আজ রাতে তুমি মায়ের সাথে ঘুমাবে। অন্য কেউ যেন মায়ের সাথে না শোয়। এখন গিয়ে ওকে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে ঘুমোতে বলো। মনে রেখো, অন্য কেউ যেন ওর সাথে না শোয়, তুমিই ঘুমোবে ওর সাথে। ছেলের কথা শুনে কোনো প্রশ্ন করেন না ঐশী রহমান। মাথা নাড়িয়ে সায় দিয়ে বলেন, আচ্ছা। আলভি রুম থেকে বেরিয়ে চলে যায়।
ঐশী রহমান নিজের কাজ শেষ করে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসেন। মায়ের জন্য খাবার বেড়ে নিয়ে মায়ের রুমের দিকে এগিয়ে যান। মেহবুবা মেহের ব্যস্ত সময় কাটাচ্ছেন এখন। এশার নামাজের পর ছেলে পেলে সব ছাদে উঠে আসে। রিমন, আলতাফ মাহমুদ এর আহনাফ মাহমুদকে জরুরি কথা বলবে বলে ছাদে ডেকে নিয়ে এসেছে। ছাদে আগে থেকে ছোটরা সবাই উপস্থিত রয়েছে। আলভির নানা, মায়ের দুই নানা সবাই রয়েছে, শুধু মামারা আর খালুরা কেউ নেই। আলতাফ মাহমুদ রিমনের দিকে তাকিয়ে বলেন, বলো কি বলবে? আমি না তো, আলভি বলবে। আলভি বাপ শ্বশুরের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। কি বলবে বলো? কই, আমি তো কিছু বলবো না। তাহলে ডাকতে বলেছো কেন? আলভি রিমনের দিকে তাকিয়ে বলে, ওই তোকে আমি বলেছি ডাকতে? ডাকতে তো বলিসনি, শুধু বলেছিস নিয়ে আসতে, তাই আমি নিয়ে এসেছি। দুই ভাই বিরক্ত হয়ে গেটের দিকে এগিয়ে যান। গেটে তালা ঝুলতে দেখে আলতাফ মাহমুদ বলেন, গেটে তালা দিয়েছে কে? তালা খুলে দাও। আলভি ওষ্ঠদায় আগের চেয়েও চওড়া করে বলে, ছাদ থেকে যেতে পারবে না এখন, নাচতে হবে এখন। আমার বিয়ে আর তুমি নাচবে না তা তো হতে পারে না। আলতাফ মাহমুদ বড় বড় চোখ করে ছেলের পানে তাকিয়ে থাকেন কিছু সময়, তারপর অবাক স্বরে বলেন, আমি নাচবো? তাও এই বয়সে এসে? জি আব্বা প্লাস চাচা শ্বশুর মশাই। আলভির এমন কথা শুনে হাহা করে হেসে ওঠে সবাই। আলতাফ মাহমুদ কর্কশ স্বরে বলেন, নাচবো না আমি, গেট খোলো। শুধু তুমি না তো, আমার শ্বশুর মশাই নাচবে আমাদের সাথে। আহনাফ মাহমুদ বলে, আবার আমাকে টানছো কেন মাঝখানে? আমি কোনো নাচ ফাচ করতে পারি না। আলতাফ নাচতে পারে, ওকে নাচাও, আমি গেলাম। বড় ভাই হয়ে ছোট ভাইকে ফাঁসিয়ে কোথায় পালাতে চাইছো তুমি? তুই ছোটবেলা থেকে অনেক জ্বালিয়েছিস, জোর করে নাচিয়েছিস আমাকে, এখন তোর ছেলে এসে গেছে নাচানোর জন্য, ছাড় আমার হাত। আহনাফ মাহমুদ ছোট ভাইয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেন। আলতাফ মাহমুদ বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন, আর ওনাদের দুই ভাইয়ের দিকে তাকিয়ে আছে সবাই। আলতাফ মাহমুদ ছোটবেলায় আলভির চেয়ে বেশি দুষ্ট ছিলেন। বড় ভাইকে অনেক জ্বালিয়েছেন তিনি, সব সময় বড় ভাইয়ের পেছনে লেগেছেন। এতদিনও বড় ভাইয়ের পেছনে লেগেছেন। এখন ছেলে বাড়িতে আসার পর থেকে ছেলের পেছনে লাগেন, তাই বড় ভাইয়ের পেছনে লাগার সময় পান না। মাহিদ, গান চালু কর, আজকে বাপ আর শ্বশুরের সাথে উড়াধুরা নাচবো। আহনাফ মাহমুদ আলভির দিকে তাকিয়ে বলেন, এই বয়সে এসে নাচলে হাড়ের জোড়া খুলে যাবে আমার। সমস্যা নেই, হসপিটাল থেকে আবার জোড়া দিয়ে নিয়ে আসবো। বড় দুই ভাই ছোটবেলায় বেশি আদর ভালোবাসা পেয়ে বাদর হয়ে গেছে। এখানে বড় ভাই আবার কি দোষ করলো? অবাক স্বরে বলে আলভি। মাহিদ বলে, ভাইয়াও নিজের বিয়েতে দুজনকেই নাচিয়েছিল। আলভি আগের চেয়েও অবাক হয়ে বলে, সত্যি? হ্যাঁ, তাহলে আমার বিয়েতে ডাবল টাইম নাচতে হবে। প্লে কর লুঙ্গি ডান্স গান। মাহিদ মিউজিক বক্সে গান প্লে করে দেয়। গানের সাথে হৈ হৈ করে ওঠে সবাই। বাপ শ্বশুর আর নানাদের মাঝখান দিয়ে উড়াধুরা নাচতে শুরু করে সবাই। যখনই লুঙ্গি ডান্স বলে, আলভি নিজের গলায় থাকা গামছাটা মেলে দিয়ে বাবার পেছন দিক থেকে সামনের দিকে ধরে লুঙ্গি ডান্স বলে লাফাতে শুরু করে। প্রথমে না করলেও ছেলেদের আর গানের তালে পড়ে নিজেরাও নাচতে শুরু করেছেন লুঙ্গি ডান্স। গান শেষ হতে হতে সবাই হাঁপিয়ে উঠেছে। ভালোভাবে দম নেওয়ার আগে একজন গিয়ে অন্য গান প্লে করে। গান প্লে হওয়ার সাথে সাথেই বেশিরভাগ যুবক সিটি বাজায়। কয়েকজন গান শুনে হাসতে হাসতে শেষ। গান অফ করে সকলের দিকে তাকিয়ে ছেলেটা বলে, হাসাহাসি বাদ দিয়ে সবাই নাচো। আবার গান প্লে করে। চিকন চাকন মাঞ্জা দুলে গানের তালে তালে, হায় হায় গানের তালে তালে। হাসি দিলে টোল পড়ে তোমার দুটি গালে। চুপি চুপি ডাকো তুমি, কাছে আসো না, আসলে তুমি আমায় ভালোবাসো না। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না। এক একজনের মাজা দুলানো দেখে আলভি সহ আরো কয়েকজন হাসতে হাসতে বসে পড়েছে নিচে। গান অর্ধেক হতেই বন্ধ করে দেয় আরেকজন। তারপর তৃতীয় গান প্লে করে। আজ এই রাতে তুমি আমারই সাথে, আলো আধার হাত রাখো এই হাতে, মন দিয়ে যাও তুমি মন নিয়ে যাও। গানের সাথে সাথে নাচতে নাচতে আলভি বলে, আগামীকাল রাতে তুমি আমারই সাথে, আলো আধারে ভাসবে প্রেমের সাগরে।